হ্যালো এভরিওয়ান, সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। আগে যে ভিডিওসগুলো ছিল সেখানেও একটু রোটেশন রেভলিউশন সম্বন্ধে পড়া হয়েছে। আজকে আরেকটু ভেতরে যাওয়া হবে যাতে করে মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো তোমাদের কভার হয়ে যায়। তো সেই হিসেবে আজকে এই ভিডিওতে আমি রোটেশন সম্বন্ধেই বেশিরভাগ পড়াবো। নেক্সট ভিডিওতে রেভলিউশনের আর একটু ভেতরে চলে যাব, ঠিক আছে? তো একটা জিনিস বলবো যেটা আমি সবসময় রিকোয়েস্ট করে থাকি, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল ইফ ইউ লাইক আওয়ার কন্টেন্ট। আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, কমেন্ট করবে, ভালো লাগলে লাইকও করবে। আর কমেন্টে তারা জানাবে তোমাদের কী ধরনের ক্লাসেস লাগবে বা কী ব্যাপার, সব কিছু জানাতে থাকবে, সো দ্যাট উই ক্যান কাম আপ উইথ those type of content. Okay, so let's start. সো প্রথমটা যেটা আমরা কথা বলতে যাচ্ছি, দ্যাট ইজ রোটেশন অফ আর্থ। ওকে, কন্টেন্টগুলো ইংলিশে, সো দ্যাট সাম পিপল হু আর হু প্রেফার ইংলিশ, ইট উড বি ইজিয়ার ফর দ্যাম। আর যারা বাংলা, তোমাদের বাংলা বেশি সুবিধা হচ্ছে তাদের জন্য কিছুটা বাংলা ওয়ার্ডও রেখে দেওয়া হয়েছে। So I tried to keep it for both of you. রোটেশন সম্বন্ধে যদি কথা বলি, আমরা অলরেডি আগের ভিডিওতে বলেছি যে দেখো, there is an imaginary axis of earth. তো সেই ইমাজিনারি অ্যাক্সিসের উপরে দ্য আর্থ ইজ রোটেটিং। ওকে, একটা হচ্ছে রিভলিউশন যেটা হচ্ছে তোমার সূর্যের চারিদিকে ঘোরা, আর একটা রোটেশন যেটা হচ্ছে তার অ্যাক্সিসের চারিদিকে ঘোরা। এখন অ্যাক্সিস বলে কোনো কিছু নেই, কিন্তু ইউ ডোন্ট টেক ইট লাইক দেয়ার ইজ সামথিং লাইক দিস, নো। এটা একটা ইমাজিনারি লাইন, আমরা যেটা ধরে নিয়েছি এটা অ্যাক্সিস। ওকে, এবার এই অ্যাক্সিসটাতে একটু পরে থাকবে, সেটাকে আমি এখনই বলে দিই। অ্যাক্সিসটা সাধারণত ভার্টিক্যালি যেটা হচ্ছে প্রায় 23.5 ডিগ্রি ভার্টিক্যাল ইনক্লাইনেশনে আছে। তো যদি আমি ভার্টিক্যাল ইনক্লিনেশন বলি, তার মানে এই লাইনটা যদি হতো, তো এটার যে অ্যাক্সিসটা, সরি এটাকে প্রপারলি আঁকতে পারিনি আমি, তো এটার যে অ্যাক্সিসটা, এই যে এরকমভাবে যে অ্যাক্সিসটা যাচ্ছে, সেটার এই যে ভার্টিক্যালি যদি আমি ডিস্টেন্সটা ধরি, তাহলে সেটা হচ্ছে 23.5 প্রায়। ওকে, আর যদি সেটাকে আমি হরিজন্টালের সঙ্গে ধরতাম, তাহলে এই যে ডিস্টেন্সটা আসতো কি 66.5 ডিগ্রি। ওকে, বোঝাতে পেরেছি? এই হচ্ছে ব্যাপারটা। আরেকটা ব্যাপার, যে আমাদের যে রোটেশনটা হচ্ছে ওয়েস্ট টু ইস্ট হয়। তো এইটা সাধারণত আমরা কি ধরি, আমরা এটাকে নর্থ ধরি, ঠিক কি না? তো এখানে অ্যাকচুয়ালি এটা নর্থ নয়, নর্থ হবে এইটা। ওকে, নর্থ হবে এইটা। তো আর এটা এই যে অ্যাক্সিসটা আছে, সেটা সবসময় কার দিকে দেখে আছে? নর্থ স্টারের দিকে দেখা আছে, বা পোলার স্টার যেটাকে বলি আমরা, সেটার দিকে দেখা আছে। এই স্টারটা দেখে অনেক সময় আগে যে জাহাজ বাগারা যেত, তো ওনারা এইটা দেখে বুঝে যেতেন যে আমি আর নর্থ ডাইরেকশনের দিকে যাচ্ছি না কোন ডাইরেকশনের দিকে যাচ্ছি, সেটা বোঝা যেত। কিন্তু এই বোঝাটা নর্থ হেমিস্ফিয়ার থেকেই সম্ভব, সাউথ হেমিস্ফিয়ার থেকে কিন্তু এটা একটু কষ্টকর হয়ে যায়, ঠিক আছে? দেখা যায় না। তো এটা এইসব এরিয়ার ক্ষেত্রে, মানে নর্দার্ন এরিয়ার ক্ষেত্রেই সেটা প্রযোজ্য হয়, যে এটা দেখে যাওয়া। এনিওয়ে, অ্যাক্সিসটা সবসময় এদিকে দেখে আছে, তো এটা একটা রেফারেন্স আমাদের জন্য, ঠিক আছে? ওকে, আর এটা কি বললাম, ওয়েস্ট থেকে ইস্টের দিকে ঘুরছে। ওকে, ওয়েস্ট থেকে ইস্টের দিকে ঘুরছে, এটা ওয়েস্ট, এটা ইস্ট, সাধারণত আমরা এমনই করি, এটা নর্থ, এটা সাউথ। তো এই যে নর্থটা আমরা এখানে বলছি, সেটাকে আমি এখানে ধরে নিয়েছি আর কি আমাদের সুবিধার্থে। তো ম্যাপের মধ্যে কখনো কি ম্যাপটা এইভাবে থাকে না, কি এইভাবে থাকে না, ম্যাপটা এইভাবে থাকে। তো নর্থ এইভাবে দেখায়, সাউথ এইভাবে দেখায়, কিন্তু অ্যাকচুয়ালি যদি দেখানোর হতো তাহলে ম্যাপটা এইভাবে দেখালে আরও বেটার হতো, কিন্তু সেটা আমাদের ক্ষেত্রে, আমাদের বোঝার ক্ষেত্রে ইট উড বি বিট tough, so that's why they made it completely like vertical and horizontal. তো ওকে, আরেকটা জিনিস কি বলছি আমরা, এই যে রোটেশনটা, দ্যাট ইজ টেকিং 24 আওয়ার্স, যার জন্য আমাদের দিন রাত্রি মিলিয়ে 1 day is 24 hours, বাট it's not 24 hours exactly, it's actually 23 hours 56 minutes 4.09 second. I hope you understand. তো এটাকে আমরা ওভারঅল গিয়ে প্রায় যেহেতু সেম, তো সেটাকে আমরা 24 আওয়ার্স ধরে নিয়েছি। ওকে, ঠিক আছে। এবার যদি আমরা নেক্সট স্লাইডে যাই, সেখানের কথাগুলো কিছুটা হয়ে গেছে তবুও। ওকে, এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা অলরেডি আমরা প্রথম লাইনটা আমরা অলরেডি কথা বলে নিয়েছি। নেক্সটটা যেটা আছে,
এটা কাউন্টার ক্লকওয়াইজ বা আমরা বলতে পারি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। ভাই যদি ক্লকওয়াইজ ঘুরে তাহলে তো এইভাবে ঘুরতো না, ইস্ট টু ওয়েস্ট যেত। এটা ঘুরে হচ্ছে এইভাবে ভাই, তো সুতরাং সেটা ওয়েস্ট টু ইস্ট যাচ্ছে, আর সেটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। ঘড়ি তো আর এইভাবে ঘুরে না, না ঘড়ি এইভাবে ঘুরে, তো সুতরাং সেটা অ্যান্টি ক্লকওয়াইজ। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে যে যত স্টার আছে, মুন আছে, ওগুলোকে আমাদের ফিল হবে যে সেগুলি ইস্ট টু ওয়েস্ট ঘুরে। যে কোনো সময় আমাদের যখন একটা ট্রেন এদিকে চলছে, অন্য জিনিসগুলো মনে হয় যেন পেছনে চলে যাচ্ছে, না, তার উল্টা ডাইরেকশানে আমাদের ফিল হয়। তো সেম টু সেম ব্যাপার এটার ক্ষেত্রেও, যেটাকে আমাদের ফিল হবে যেন ইস্ট থেকে ওয়েস্টে যাচ্ছে। বোঝাতে পেরেছি? অন্যান্য জিনিসগুলো তো এইটাও তোমাদেরকে মাথায় রাখতে হবে। আর এই যে রোটেশনের ফলে কি কি হচ্ছে, আমরা দিন রাত্রি পাচ্ছি ভাই। একটা যদি আমার এই যে আর্থ, এখানে আমার যদি সূর্য এই দিক থেকে মারছি, তাহলে এই যে এই সাইডটাকে আমি বলছি এই সাইডটাতে দিন থাকবে, এই সাইডটাতে রাত থাকবে, ঠিক আছে, কারণ এখানে সূর্য পৌঁছতে পারছে না। ওকে, সেটা জেনারেল ব্যাপার তোমাদের অলরেডি জানা আছে। আবার টাইম জোনের ক্রিয়েশন হয়ে যাচ্ছে, যেহেতু টাইম আমরা সেম রাখতে পারছি না। ফর এক্সাম্পল নাও ওয়ার আমি তোমাদের থেকে 5.5 ঘন্টা পেছনে আছি, ওকে, আবার তোমরা আমার থেকে 5.5 ঘন্টা সামনে আছো। বুঝতে পেরেছি? আমি এক্স্যাক্টলি জিএমটিতে আছি, ওকে, এক্স্যাক্টলি জিএমটিতে আছে। তো জিরো যেখান থেকে শুরু হয় টাইমে, সেখানে আমি আছি। তো সেজন্য আমি তোমাদের থেকে 5.5 ঘন্টা পেছনে আছি, তোমরা আমার থেকে 5.5 ঘন্টা এগিয়ে আছো। ওকে, তো এই জিনিসটা কেন হয়েছে? টাইম জোন ডিফারেন্সের জন্য। কেন টাইম জোন ডিফারেন্স হয়েছে বলো তো? কারণ ভাই মানে এখন ইন্ডিয়াতে সূর্য 5.5 ঘন্টা আগে উঠে যাচ্ছে, আমার এখানে 5.5 ঘন্টা পরে উঠছে। তো সেই হিসেবে দে হ্যাভ চেঞ্জ দ্য টাইম। ওকে, তো টাইম জোন যদি সেম হতো, সেম যদি এখানে যদি এখন ফর এক্সাম্পল ইটস 5:30 AM ইন দ্য মর্নিং, আর ইয়েতে ইন্ডিয়াতে সেটা 11টা বেজে যেত, তো এখানে যদি 11টা বেজে যেত, জিনিসটা হতো না, না, একটা অড লাগতো জিনিসটা। সুতরাং টাইম জোন আলাদা আলাদা করা হয়েছে। আর এই টাইম জোনের ক্রিয়েশন যেটা হয়েছে, সেটাও কিসের জন্য হয়েছে? রোটেশনের জন্য হয়েছে, ইজন্ট ইট? তো আরেকটা হচ্ছে উই ক্যান সি সানরাইজ, সানসেট, অল দোজ থিংস, দ্যাট ইজ বিকজ অফ রোটেশন। ভাই ধীরে ধীরে ঘুরতে ঘুরতে কোনো একটা জিনিস যখন সূর্যের কাছাকাছি আসছে, আস্তে আস্তে করে এটা মানে দিন হচ্ছে ভাব হচ্ছে, এরপর যেই পুরোটা চলে এসছে, পুরো দিন হয়ে গেছে, আস্তে 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 দুপুর হয়ে গেছে, কারণ সূর্য একদম সামনে পড়েছে। এরপর ঘুরতে ঘুরতে সূর্য আস্তে আস্তে অন্যদিকে চলে যাচ্ছে, আস্তে আস্তে সানসেট হয়ে গেছে। বোঝাতে পেরেছি? তো এটা নিয়ে আমি সময় নষ্ট করে লাভ নেই। আশা করি তোমরা যথেষ্ট ম্যাচিওর, লাইক আই এম শিওর ইউ আর আন্ডারস্ট্যান্ডিং ইট ভেরি ওয়েল। ওকে, আর যদি কোনো কারণে ফিল হয় যে নো স্যার, ইউ উড হ্যাভ টু চেঞ্জ ইউর ওয়ে অফ teaching, so I will do that. You can always suggest, okay? আর প্লিজ কমেন্ট করবে, অবশ্যই কমেন্ট করবে। চলো নেক্সট যদি আমরা স্লাইডে যাই, সেখানে কি বলা হচ্ছে যে ভাই, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে পয়েন্টটা, সেটা হচ্ছে যে আর্থ যে ঘুরছে, সেটা ঘুরছে হচ্ছে 1670 কিলোমিটার পার আওয়ারের গতিবেগে। আচ্ছা খাসা গতিবেগ, ঠিক না? এত গতিবেগে চলছে। এখন এই গতিবেগে যে চলছে, এটা সব জায়গাতে সেম নয়। তুমি একটা যদি গোলাকারই ধরে নিলাম, হ্যাঁ, আর তাকে গোলাকারই ধরে নিলাম, তো কি হচ্ছে, এই জায়গাটাতে সবচেয়ে বেশি আমার ডায়ামিটার বেশি, ঠিক না? কিন্তু একই 24 আওয়ার্সে এটা ঘুরে এই জায়গাতে আসতে হবে। ধরেন একটা এই পয়েন্টের কথা বললাম, একই 24 আওয়ার্সে এটা ঘুরে আবার এখানে আসতে হবে, ইজন্ট ইট? হ্যাঁ, তো আবার এখানে দেখো, এখানে ডায়ামিটারটা কম। এখানে যদি একটা বস্তু থাকে, সেটাও ঘুরে একই জায়গাতে একই টাইমে আসতে হবে 24 আওয়ার্সে, বাট ডায়ামিটার ইজ লেস। তো তুমি এখানে ধরে নাও তোমার ডায়ামিটার হচ্ছে 10 কিলোমিটার। জাস্ট উদাহরণ দিচ্ছি, হ্যাঁ, ডোন্ট টেক ইট সিরিয়াসলি। আর এইখানে ধরো তোমার হচ্ছে 3 কিলোমিটার। তাহলে তুমি এই যে 10 কিলোমিটার 24 ঘন্টায় ঘুরে আসছো, আর এখানে 3 কিলোমিটার 24 ঘন্টায় ঘুরে আসছো। তো তুমি যদি গতিবেগ বের করো, যে ডিস্টেন্স বাই টাইম, ওকে, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম বের করো, তাহলে দেখবে যে এইটার ক্ষেত্রে তোমার কিন্তু হোয়াট টু সে, স্পিড ধীরে ধীরে কিন্তু তোমার
এই জায়গাগুলোতে আই এম সরি ডিস্টেন্স বাই টাইম I said wrongly. So distance would be like 3, okay, and time is 24 hours. তো ধীরে ধীরে এমন সময় চলে আসবে পোলে গিয়ে এই ডিস্টেন্সটা হয়ে যাবে 0/24। তো কত হয়ে যাবে? তাহলে 0ই থেকে যাবে। কিন্তু এখানে কিন্তু ডিস্টেন্সটা 10 কিলোমিটার বাই 24, তার মানে স্পিডটা বাড়বে। অ্যাকচুয়ালি তো 10 কিলোমিটার নয়, জিনিসটা কনফিউশন এই জন্য হয়ে গেছে 10 কিলোমিটার বলছি বলে, কিলোমিটারটা তো অনেক বেশি। তো সুতরাং এখানে স্পিডটা অনেক বেশি হবে। যেই ধীরে 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 এই দিকে দেখবে তখন স্পিডটা কি হয়ে যাবে? কমতে থাকবে, কারণ স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স কমতে থাকে, ডিস্টেন্স ইজ দ্য ডায়ামিটার, ডিস্টেন্স কমতে থাকে, তাহলে কি হয়ে যাবে? আমার স্পিডটা কমতে থাকবে। কমতে কমতে যখন একদম পোলে চলে যাবে, সেখানে তো ডায়ামিটারই নেই, একদম পোলে লাস্টে সেটা প্রায় 0 হয়ে যাবে। তার আগে আরেকটু থাকবে, থাকতে থাকতে ঠিক ইকুয়েটরে যখন আসবে, ঠিক আছে, তখন সবচেয়ে বেশি কি থাকবে? স্পিড থাকবে। ওকে, আশা করি পারফেক্টলি বোঝাতে পেরেছি ফান্ডামেন্টালটা। ওকে, এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানেও বেশি একটা সময়ের ব্যাপার নেই, কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা বোঝার আছে, সেটা হচ্ছে যেহেতু এটা টিল্টেড, তো সবখানে দিন রাত্রি সেম হয় না। তুমি একটা গোলাকার বস্তুকে ধরে নাও, আর তুমি সূর্যকে এখান থেকে মারছো, তো ঠিক এইখানে একই টাইমে পারফেক্টলি আলো যাবে না। আবার এটা যেহেতু টিল্টেড আছে, এখানে কিন্তু পারফেক্টলি আলো যাবে। তো এটা এক তো হচ্ছে পৃথিবী পারফেক্টলি গোলাকার নয়। ওকে, আরেকটা জিনিস হচ্ছে যে পৃথিবী ডাইরেক্টলি এইভাবে দেখছে না, সেটা এইভাবে। তো দুটো মিলিয়ে এমন হয়ে যাচ্ছে যে দিন রাত্রি সবখানে পারফেক্টলি সেম হবে না, কারণ সূর্যের আলো সবখানে পারফেক্টলি পৌঁছতে পারবে না। আশা করি বুঝাতে পেরেছি। ওকে, জিনিসটা জাস্ট ইমাজিন করো যে একটা জিনিস এরকম বৃত্তাকারও নয়, একটু এরকম টাইপের, সেটা এইভাবে নেই, সেটা একটু এইভাবে আছে, সূর্য ওইখানে আছে, তাহলে এই জায়গাগুলোতে কি পারফেক্টলি আলো পৌঁছতে পারবে? আবার এই জায়গাটা দেখলে একদম পারফেক্টলি পৌঁছতে পারবে। তো সামনের জায়গাটার মধ্যে সব জায়গাতে দিন রাত্রি এক্স্যাক্টলি পারফেক্টলি হচ্ছে না। দিন হতে পারে কোথাও একটু কম, তার মানে হচ্ছে রাত্রি একটু বেশি হয়ে যাবে, আবার কোথাও একটু দিন বেশি, আবার সেটা সিজনাল ভেরিয়েশন হবে, রিভলিউশন বাগেরা সব কিছু ধরে এক টাইমে একরকম হবে একই জায়গাতে। এখন আমার একই ত্রিপুরাতে কোনো একটা টাইমে কি হবে যে আমার দিনটা একটু লম্বা যাচ্ছে, রাতটা বেশি হচ্ছে, এই জিনিসগুলো হবে। তো সেটা কি হচ্ছে? তো মানে দুটো জিনিসকে ধরে একসাথে হচ্ছে, রেভলিউশন প্লাস রোটেশন, দুটো জিনিসকে ধরে মানে দুটো জিনিস একসাথে যদি তুমি কভার করো, তখন দেখবে যে জিনিসটা এই জন্য এইরকম হচ্ছে। ওকে, নেক্সট স্লাইডে যদি যাই, এখানে এই জিনিসটা দেখানো হয়েছে, একটা মানে সিম্পলি দেখানো হয়েছে যে ভাই এই জায়গাটা দিন, এই জায়গাটা দিন, এই জায়গাটা রাত্রি। ওকে, আর সূর্য এদিক থেকে দেখছে, আর সেটা যেহেতু টিল্টেড, তো দেখো এই জায়গাগুলোতে পারফেক্টলি টিল্টে এইভাবে দেখালে এই জায়গাগুলোতে পারফেক্টলি দিন হচ্ছে, কিন্তু এখানে এক্স্যাক্টলি সেভাবে একইভাবে হবে না। ইনক্লাইনেশনের জন্য ওই পার্থক্যটা হবে, যেটা একটু আগে বলেছি। ঠিক আছে, আচ্ছা চলো নেক্সট স্লাইডে যদি যাই। হ্যাঁ, একটা বড় ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে কি করিওলিস প্রভাব, করিওলিস ইফেক্ট। সেটা কি হচ্ছে ভাই? একটা যদি উদাহরণ দিয়ে বলি, ওই যে বাচ্চারা ঘুরে না, ইয়ের মধ্যে কতগুলো ঘোড়া থাকে, এভাবে ঘুরতে থাকে, ঠিক আছে, আমার মেয়েকে কোথাও নিয়ে গেলে এটা ঘুরবো বলতে থাকে, এখন ছেলেও বলতে থাকে, তো বড় এনজয়েবল জিনিস ফর দ্যাম। বাট লেটস আন্ডারস্ট্যান্ড ফ্রম দ্যাট করিওলিস ইফেক্ট। তো তুমি ধরো এই সাইডে দাঁড়িয়ে আছো, আমি বসে আছি ঘোড়ার মধ্যে, আমি বাচ্চা, আমি ঘুরছি, তো তুমি কি করলে? আমার দিকে ছুঁড়ে মারলে একটা বলকে। আদৌ কি আমি পাবো? আমি পাবো না, এরপরের কেউ না কেউ পাবে। ইজেন্ট ইট? হ্যাঁ। তো এটা কেন? এবার তোমার কাছে, তুমি যদি তোমার রেফারেন্সে জিনিসটাকে দেখো, ইউ উইল ফিল লাইক আরে এটা ডান দিকে মরে গেছে। বুঝতে পেরেছে? ধরো এটা এইভাবে ঘুরছে, তো তোমার ফিল হবে যে ডান দিকে মরে গেছে এটা। তো এই যে অ্যাপারেন্টলি ফিল হয় যে একটা জিনিস ডিফ্লেক্ট হয়ে গেছে, ওই জিনিসটাকে আমরা কি বলছি? করিওলিস ইফেক্ট। তো সেটা কি হয় আমাদের পৃথিবীতে, তোমরা যদি দেখো যে এয়ার, ওয়াটার, অল দিস থিংস আর মুভিং,
কোনোটা নর্দার্ন হেমিস্ফিয়ারের কথা বললে নর্দার্ন হেমিস্ফিয়ারে কোনোটা এইভাবে কোনোটা এদিকে যাচ্ছে, কোনোটা এদিকে যাচ্ছে। আবার সাউদার্ন হেমিস্ফিয়ারের কথা বললে কোনোটা এইভাবে যাচ্ছে, কোনোটা এইভাবে যাচ্ছে, বিভিন্ন কারণে এগুলো ধীরে ধীরে জিওগ্রাফির মধ্যে বুঝতে পারবে। তো কোনোটা এদিকে, কোনোটা এদিকে, কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে ডিফ্লেকশন হচ্ছে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, প্রত্যেকের ক্ষেত্রে ডিফ্লেকশন হচ্ছে, কিন্তু ডিফ্লেকশনটা কি হচ্ছে? ইন দ্য নর্দার্ন হেমিস্ফিয়ার ডিফ্লেকশন ইজ হ্যাপেনিং টুয়ার্ডস দ্য রাইট ডাইরেকশন, আর সাউদার্ন হেমিস্ফিয়ারে সেটা লেফট ডাইরেকশনে হচ্ছে। তার মানে কি? তার মানে ধরে নাও, আমি এখানেই এঁকে নিচ্ছি তোমাদের, আর এদিক ওদিক যাচ্ছি না। তো ধরে নাও একবার একরকম আঁকি, কিন্তু আমি আর্থকে কখনো এমন হয়ে যায়, কখনো এমন হয়ে যায়, এখানে আমার আঁকতে একটু অসুবিধা হয় সেই জন্য। আচ্ছা, ধরে নাও এটা আমার মাঝখানের ইকুয়েটর, ওকে, এটা নর্দার্ন হেমিস্ফিয়ার, এটা সাউদার্ন হেমিস্ফিয়ার। ইভেন আমি দুই ভাগে ঠিকভাবে ভাগও করতে পারিনি। ওকে, তো এইখানে যদি ধরে নাও জলই ধরে নাও, জল কোনোটা এইভাবে যাচ্ছে, কোনোটা এইভাবে যাচ্ছে, এইখানেও সেম, কোনো জল এইভাবে যাচ্ছে, কোনো জল এইভাবে যাচ্ছে, হোয়াট এভার, প্রত্যেকটার ক্ষেত্রে নর্দার্ন হেমিস্ফিয়ারের রাইট সাইডের দিকে ডিফ্লেকশন হবে। তার মানে সেটা এইদিকে ডিফ্লেকশন হবে, ওকে, এইদিকে ডিফ্লেকশন হবে। আর সাউদার্ন আর এইটা এদিকে ডিফ্লেকশন হবে, রাইট সাইড কিসের রাইট সাইড? তুমি এইদিকে যাচ্ছ তাই এদিকে না তোমার রাইট সাইড, আর নিচের দিকে আসছো তাই এদিকে না তোমার রাইট সাইড। তো সেইভাবে কনফিউজ হবে না। আবার এইটা এই সাউদার্ন হেমিস্ফিয়ারে সেটা লেফটে হবে, লেফটের দিকে হবে। তো লেফটের দিকে মানে কি ভাই? এদিকে যাচ্ছ মানে তাহলে তোমার এদিকে হবে, ওকে, সরি উল্টা বলে দিয়েছি, ওকে, তোমার এই সাইডে হবে, ওকে, লেফট সাইডে হবে। আর তুমি যদি এদিকে যাচ্ছ তাহলে তোমার আবার লেফট সাইডে হবে, ওকে। তো লেফট সাইডটা হবে এদিক, বোঝাতে পেরেছি? তো এই হচ্ছে ব্যাপারটা। তো সোজা কথা, নর্দার্ন আর সাউদার্ন হেমিস্ফিয়ারে একদমই উল্টা হবে। আর এটাকে তুমি যদি ঘোড়ার সঙ্গে কম্পেয়ার করো, তুমি ঠিক বুঝে নেবে। এখন এখানে বুঝিয়ে সময় নষ্ট করে লাভ নেই। একটা ঘোড়ার সঙ্গে, আমি একটু আগে যে ওই ঘোড়ার এগুলো বলেছিলাম, কি বলে, মেরিগো রাউন্ড বলে মনে হয় এই জিনিসটাকে। তো সেটার মতো যদি তুমি ভেবে নাও, তখন বুঝতে পারবে যে হ্যাঁ ইয়ার, এভাবেই তো ফিল করবো। বুঝাতে পেরেছি? তো এই যে ডিফ্লেকশনটা, সেটাকে আমরা কি বলছি? করিওলিস ইফেক্ট, ওকে, করিওলিস ইফেক্ট। চলো নেক্সটে চলে যাই, টাইডাল ফোর্সেস। এখানে সময় লাগাবো না। জোয়ার ভাটা তোমরা জানো, জোয়ার ভাটা ব্যাপারটা। এবার জোয়ার ভাটা যে জিনিসটা হয়, সেটা কী জন্য হয়? গ্রেভিটেশনাল পুলসের জন্য হয়। এখন গ্রেভিটেশনাল পুলস কিসের? গ্রেভিটেশনাল পুলস তোমার মুনের, সানের, তো ওভারঅল মিলিয়ে দুটোরই গ্রেভিটেশনাল ফোর্স হয়। কিন্তু গ্রেভিটেশনাল ফোর্স সবচেয়ে যেটা মানে টাইডের উপরে আসার ফেলে, সেটা কোনটা হয়? দ্যাট ইজ your moon, because moon is near to you and sun is not nearer to you. তো সেই ক্ষেত্রে তোমার মুনেরই সবচেয়ে বেশি ইফেক্ট পড়ে। এর মধ্যে জাস্ট থিঙ্ক যে মুন আর সান যদি কোনোভাবে একসাথে টান মারে আর্থের উপরে, তো সেই ক্ষেত্রে কিন্তু একরকম টান হবে গ্রেভিটেশনাল ফোর্স। আবার মুন আর সান যদি একটা 90 ডিগ্রির ইয়েতে থাকে, এগুলো সব ফিজিক্সের কারণ। তো তখন দেখবে যে এটার পুল আর এটার পুলে একটু কেটে যাবে পুলটা। তো তখন দেখবে যে হাই টাইড, লো টাইড এগুলোতে মানে উইক হয়ে যাবে, ওকে। তো আবার যখন একসাথে টান পড়ে, তখন অনেকটা স্ট্রং হয়ে যায়। তো এই জিনিসগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে। এতটুকুতে অনেকটা তোমাদের জিনিস ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এর মধ্যে আরও ব্যাপার থাকে যে সেন্ট্রিফিউগাল যে সেন্ট্রিফিউগাল ফোর্স, যেমনভাবে আমরা করিওলিস ইফেক্ট পড়েছি, এমন সেন্ট্রিফিউগাল ফোর্স কি জিনিস হয়? একটা জিনিস যখন ঘুরে, তো তুমি চিন্তা করো, একটা জিনিস ঘুরছে, তাহলে কি এটার মধ্যে একটা আউটওয়ার্ড ফোর্স কি ফিল হবে না? ফোর্স কি ফিল হবে না? এই যে অ্যাপারেন্ট ফোর্সটা, সেটাকে আমরা বলি সেন্ট্রিফিউগাল ফোর্স, ওকে, বাইরের দিকে। তো এবার বলবে যে আমরা কেন পড়ে যাই না? তো সেটা রিজন হচ্ছে আবার গ্রেভিটেশনাল ফোর্স আমাদেরকে ধরে রেখে দেয়। তো অনেক রকম ব্যাপার আছে, এগুলোর উপরে সুন্দর ইন্টারেস্টিং ভিডিও আমি আনতে থাকবো, এই ধরনের ইন্টারেস্টিং টপিকের উপরে, সেগুলো ধীরে ধীরে আনতে থাকবো। এই যে সেন্ট্রিফিউগাল ফোর্স, এটা চক্করে পৃথিবীটা ধীরে ধীরে কিন্তু সেটা বৃত্তাকার হয়নি, সেটা মাঝখানে বাল্জ ক্রিয়েট হয়ে গেছে, মাঝখানের জায়গাটা একটু বড় হয়ে গেছে, ওকে। তো সেজন্য ইকুয়েটর একটু বড়, আবার সেটা আমি আগের ভিডিওতেও বলেছি। আবার উপরের জায়গাগুলো চ্যাপ্টা, ওকে, কি বলে সেটাকে,
পোলার রিজনগুলো সেগুলো চ্যাপ্টা। তো ওভারঅল মিলিয়ে পৃথিবী গোলাকার হয়নি, ওকে, পৃথিবী একটু চ্যাপ্টা টাইপের দুই দিকে, তো সেরকম হয়ে গেছে, ওকে। তো এই জিনিসটাও তোমাদেরকে মাথায় রাখতে হবে, ওকে। অ্যাক্সিসের টিল্ট বাগারা নিয়ে অলরেডি আমি কথা বলেছি, আর এগুলোতে সিজনাল ভেরিয়েশন আসে, আর সিজনাল ভেরিয়েশন যে আসে দ্যাট ইজ নট অনলি ডিউ টু দ্য অ্যাক্সিস, অফকোর্স অ্যাক্সিস ইজ হেল্পিং ইন দ্যাট, but you have revolution that is also helping you in seasonal variation, okay। ঋতুর যে পরিবর্তন সেটা রেভলিউশন প্লাস অ্যাক্সিস সব কিছু মিলিয়ে হয়, কিন্তু আবার রোটেশনের জন্য কিন্তু সেভাবে আমাদের সিজনাল ভেরিয়েশন উইল নট হ্যাপেন, বিকজ সেটাতে দিন রাত্রি, টাইম জোন প্লাস সানরাইজ সানসেট এইসব জিনিসের উপরে আমাদের ফারাক পড়ে। কিন্তু আবার বলেছি সিজনের অনুসারে সেই জিনিসগুলো কিন্তু আবার চেঞ্জেস হয়, ঠিক না? তো ওভারঅল মিলিয়ে সবগুলো মিলিয়ে কিন্তু আর্থের উপরে আসার পরে এই জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে। আশা করি কম সময়ে কিছু ঠিকঠাক ইনফরমেশন তোমাদেরকে দিতে পেরেছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর কমেন্ট করবে প্লিজ। কমেন্টের থেকে বুঝতে পারি দ্যাট হোয়াট ইজ হ্যাপেনিং অ্যান্ড হোয়াট উই শুড ডু অ্যান্ড হোয়াট উই শুড নট। আর সেই হিসেবে অন্যান্য টিচারদেরও আমরা অন্যান্য জিনিসের জন্য, অন্যান্য টপিকের জন্য তোমাদেরকে আমরা দিতে পারি, ওকে। সো we are there to help you, and you please motivate us through all these supports. Thank you very much.